দামি নির্বাচনের মধ্য দিয়ে যে দখলদার সরকার বাংলাদেশ রাষ্ট্রের উপরে চেপে বসে আছে, সেই ডামি সংসদের ডামি এমপি মন্ত্রীরা একটা ডামি বাজেট পেশ করেছে। তো বাংলাদেশ সরকার নিয়ে আমাদের তেমন কোনো মাথা ব্যথা নাই, কারণ একটা দখলদার সরকার নিয়ে আমাদের তেমন কোনো মাথা ব্যথা থাকার সুযোগ নাই। কিন্তু বাস্তবতা হচ্ছে, যেহেতু জনগণের টাকা লুটপাট করবার একটা আয়োজন চলছে এই বাজেটের মধ্য দিয়ে, আমাদের দায়িত্ব হচ্ছে রাজনৈতিক দল এবং রাজনৈতিক কর্মী হিসেবে আমাদের জাতিকে এই ব্যাপারে সতর্ক করা এবং তাদেরকে জানান দেয়া যে আসলে বাজেটের নামে কী সব হচ্ছে। সরকার IMF থেকে $4.7 বিলিয়ন একটা ঋণ চুক্তি করেছে, যেটার 2টো কিস্তি ইতিমধ্যে বাংলাদেশকে দিয়ে দেওয়া হয়েছে। গত মাস 2 আগে আপনারা দেখলেন যে IMF-এর একটা ডেলিগেশন টিম আসছে বাংলাদেশে। তারা প্রায় 8-10 দিন বাংলাদেশে ছিল তৃতীয় কিস্তি ছাড়ের ব্যাপারে আলোচনা করবার জন্য। এটা ধারণা করা হচ্ছে যে এই বাজেটের জন্য, বাজেট বাস্তবায়নের জন্য যে সরকারকে বিশাল পরিমাণ টাকা কর্য করতে হবে, তার অংশ হিসাবে IMF এটা ছাড় দেবে $680 মিলিয়ন মতো আর কি, 6,500 কোটি টাকা। তো সেই বাস্তবতায় দেখতে হবে যে বাংলাদেশ সরকার যে সকল পদক্ষেপ নিয়েছে এই বাজেটের মধ্য দিয়ে, যেগুলো করতে চাচ্ছে, IMF-এর অনেকগুলো রিকমেন্ডেশন সেখানে বাস্তবায়িত হচ্ছে। IMF-এর অনেকগুলো রিকমেন্ডেশন, ভালো রিকমেন্ডেশন আছে, যেগুলো রেগুলেটরি রিফর্মের কথা তারা বলেছে, বাজেট বাস্তবায়নে দক্ষতা বৃদ্ধির কথা বলেছে, যে অপচয় হচ্ছে বিভিন্ন জায়গায়, যে চুরিচামারি হচ্ছে, করাপশন হচ্ছে, সেগুলো বন্ধের কথা বলেছে সেগুলো। তারপরে বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে পরিসংখ্যান ব্যুরোর সকলকে ডেটা ম্যানুফ্যাকচারিং করার যে বাস্তবতাগুলো আছে সেগুলো বন্ধ করে ফেয়ার ডেটা প্রোভাইড করবার কথা বলেছে। এগুলো জাতির জন্য কল্যাণকর জিনিস। কিন্তু ট্যাক্সেশনের পরিমাণ বাড়ানো এবং সাবসিডি কমানোর যে জায়গাগুলো সরকার চিহ্নিত করেছে, সেটা বোঝা যাচ্ছে যে IMF-কে সন্তুষ্ট করবার একটা জায়গা এখানে যেমন আছে, ঠিক তেমনিভাবে সরকারের যে অলিগার্ক আছে, যে দুর্নীতিবাজ মাফিয়া চক্র আছে, এই দুর্নীতিবাজ চক্রকে সন্তুষ্ট করবারও একটা টেন্ডেন্সি আমরা এই বাজেটের মধ্যে দেখলাম। সেগুলো কি দেখেন, তার ভিতর একটা হচ্ছে, যেটা খুব বেশি আলোচিত হচ্ছে, যে বৈধ উপার্জনের উপরে আপনি থ্রেশহোল্ড মোতাবেক আপনি সর্বোচ্চ 30% হারে কর দেবেন। সেখানে যদি আপনি অবৈধ টাকাকে বৈধ করতে চান, যেটাকে ব্ল্যাক মানিকে হোয়াইট করবার কথা বলা হয়, সেখানে আপনাকে কর দিতে হবে মাত্র 15%। এবং বলা আছে যে বাংলাদেশের শুধু রাজস্ব বিভাগ না, কোনো আইনশৃঙ্খলা বাহিনী, কোনো ডিপার্টমেন্ট তার এই টাকার উৎস সম্পর্কে কোনো প্রশ্ন করতে পারবে না। এটার ভিতরে শুধু টাকা, ডলার, প্লট, ফ্ল্যাট, জমি জমাই নাই, আপনি যা যোগ করবেন এই সম্পদ হিসাবে এটার মধ্যে, সেটা এখানে ইনক্লুড করা যাবে, ইভেন বন্ড, ট্রেজারি। তো শুধুমাত্র 15% দিয়ে আপনি এখানে বৈধ করে ফেলবেন। তাহলে দেখেন যে বাজেটে কাকে অগ্রাধিকার দেওয়া হলো। বাজেট করবার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হলো হচ্ছে যিনি হালাল পথে পরিশ্রম করে সৎভাবে উপার্জন করেন সেই মানুষটাকে না, বরং যিনি লুটপাট করেন। বেনজিরকে অগ্রাধিকার দেওয়া হয়েছে, আজিজকে অগ্রাধিকার দেওয়া হয়েছে, গোলাপকে অগ্রাধিকার দেওয়া হয়েছে, সাইফুজ্জামান জাভেদকে অগ্রাধিকার দেওয়া হয়েছে, সমর রেজাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। তারপরে এই যে আনার মরে গেল, এই আনারের মতো যারা চোরা কারবারি, স্বর্ণ চোর যারা আছে বাংলাদেশের, বড় বড় লুটেরা মাফিয়া, তাদেরকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। যারা ডলার পাচার করে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। বাংলাদেশ থেকে যারা, চিটাগংয়ে দেখলাম আপনার একটা টিনের দোকানদারকে একটা ব্যাংক 1200 কোটি টাকা লোন দিয়েছে, টিনের ব্যবসা করে, যে অ্যাকাউন্ট ওপেন করার সময় বলেছে যে আমার এই ব্যবসার উপার্জন হচ্ছে 1 লক্ষ টাকা মাসে। তাকে লোন দিয়েছে প্রায় 1200 কোটি টাকা। এবং বুঝতেই পারছেন, এবং এইটা যখন নিউজ আকারে প্রকাশিত হয়েছে, তখন আবার বাংলাদেশ ব্যাংকের যে PR ডিপার্টমেন্ট আছে, তারা আবার তাদের কর্মচারীদের প্রতি একটা নোটিফিকেশন জারি করেছে যে বাংলাদেশ ব্যাংকের কোনো তথ্য, কোনো ডেটা, কোনো জিনিস কারো অনুমোদন ছাড়া কোথাও শেয়ার করা যাবে না, দেয়া যাবে না, এই সকল কথা বলেছে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে আসলে কার জন্য বাজেট প্রায়োরিটি। দ্বিতীয় একটা এক্সাম্পল দেই, দেখেন যে আপনার টেলিফোনের উপরে, মোবাইল বিলের উপরে ভ্যাট এবং ট্যাক্স বাড়ানো হয়েছে, ইন্টারনেটের উপরে বাড়ানো হয়েছে। আপনি যদি 100 টাকার মোবাইল, ইন্টারনেট এবং এটা সেবা পেতে চান, কল টাইমের সেবা পেতে চান, তাহলে আপনাকে 139 টাকা খরচ করতে হবে।
আপনি যদি 100 টাকা রিচার্জ করেন আপনি আসলে 61 টাকার একটা সার্ভিস পাবেন। এটা হচ্ছে অগ্রাধিকারের জায়গা। আপনি যদি বিমান কেনেন, বিমানের যন্ত্রাংশ কেনেন, তাহলে আপনাকে আবার কোনো ট্যাক্স দিতে হবে না। তাহলে বুঝতে পারছেন যে মানে যারা চুরি করেছে তাদেরকে কিভাবে লিওয়ে দিচ্ছে যে তুমি যদি টাকাটা এখন বিমানের দিকে ইনভেস্ট করো। 10টা বোয়িং কেনার আলোচনা চলছে, এয়ারবাস কেনার আলোচনা চলছে, আপনারা জানেন। তো কোথার থেকে টাকা আসবে এবং কে কোন চুরির টাকাটা কোথায় লুট করে ইনভেস্ট করবে তার সিগন্যাল হচ্ছে এই বাজেটে বলে দেওয়া আছে। 172 ধরনের কাপড় চোপড় পোশাকের উপরে শুল্ক কমিয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশ চায়নার পরে দ্বিতীয় বৃহত্তম পোশাক উৎপাদনকারী দেশ। আমরা সারা দুনিয়াতে পোশাক রপ্তানি করি, শুধু রপ্তানি করি না, আমাদের নিজস্ব ব্যবহারের জন্য আমাদের একটা পোশাক শিল্প ডেভেলপ করেছে। সেখানে আমরা কেন বিভিন্ন দেশ থেকে পোশাক আমদানি করছি? 172 রকমের পোশাকের পণ্যের উপরে শুল্ক কমিয়ে দেওয়া হয়েছে। তাহলে আমরা যেটা বলছি যে বাজেটটা আসলে কি মানুষের জন্য করা হয়েছে কিনা, জনগণের জন্য করা হয়েছে কিনা। এবং আমরা বারবার বলেছি যে একটা অনির্বাচিত ডামি সরকার কখনো মানে জনগণের জন্য বাজেট দিতে পারবে না, কারণ সে যাদের দ্বারা নির্বাচিত, যে সকল অলিগার্ক, যে সকল ক্ষমতাবান লুটেরারা, মাফিয়ারা তাকে ক্ষমতায় বসিয়েছে এবং ক্ষমতায় রেখেছে, সে শুধু তাদের জন্যই বাজেট তৈরি করছে এবং এই বাস্তবতাটা চলমান আছে। আপনারা দেখেন আমাদের এই মান্যবর আওয়ামী লীগের সভানেত্রী দিল্লিতে গেছে মোদির সরকার শপথ গ্রহণ অনুষ্ঠানে। তার যদি ন্যূনতম দেশের প্রতি ভালোবাসা থাকতো, তার এখন কুয়ালালামপুর যাওয়ার কথা ছিল, মালয়েশিয়া যাওয়ার কথা ছিল। বাংলাদেশের 30,000 শ্রমিক মালয়েশিয়া যেতে চায়, এমন ভিসা নিয়ে সকল টাকা পরিশোধ করে টিকিট কিনে বসে আছে, যেতে পারছে না। বিমান নাই, 31 তারিখের মধ্যে সব ফ্লাইট শেষ হয়ে গেছে। আরও লক্ষ লক্ষ মানুষ টাকা দিয়ে বিভিন্ন এজেন্সির কাছে টাকা ফেরত পাচ্ছে না। তাহলে দেখেন যে বাংলাদেশ রাষ্ট্র যে মাফিয়াদের হাতে নিয়ন্ত্রিত হচ্ছে, যে ঔপনিবেশিক সরকারে আমরা পরিণত হয়েছি, তার অগ্রাধিকার কোথায়? তার অগ্রাধিকার হচ্ছে যে কোনো মূল্যে ক্ষমতায় থাকতে হবে, বৈধ অবৈধ ভোট চুরি, রাতের ভোট সব কিছু মিলিয়ে। সেটার জন্য মোদিকে লাগবে, ভারতকে লাগবে। আর 30,000 শ্রমিক, ও তো রাস্তার কুকুর বিড়ালের মতো, মরে গেলে যাবে, বাঁচলে বাঁচবে, আত্মহত্যা করলে আত্মহত্যা করবে, ঋণের সুদ দিতে না পারলে ঋণের সুদ দেবে না, ওর বাবা মা ওরে মারবে, জমির টাকা দিতে পারবে না, সো হোয়াট, কী যায় আসে? এইরকম একটা মাফিয়া রাষ্ট্রে আমরা বাস করছি, যে কারণে আমরা বলছি যে একটা ডামি বাজেট ডামি সরকারের কাছ থেকে এসছে। এরপরে দেখেন যে ট্যাক্স কালেকশনের যে প্ল্যান করা হয়েছে, যে 8 লক্ষ কোটি টাকা আমি খরচ করব, কোত্থেকে আসবে? আমাদের ইউজুয়ালি সর্বোচ্চ 3.5 লক্ষ কোটি টাকার মতো ট্যাক্স আসে, 30-32 বিলিয়ন ডলারের মতো। এই বাকি টাকাটা কোত্থেকে আসবে? যেই রাষ্ট্র, যেই এনবিআর এখন পর্যন্ত 35-32 বিলিয়ন ডলারের বেশি ট্যাক্স কালেকশন করতে পারে নাই, তাকে টার্গেট দিয়েছে এবার 50 বিলিয়ন ডলার কালেক্ট করতে। টাকাটা কোথার থেকে আসবে? আমার আপনার উপর থেকে আসবে। একটা গরিব মানুষ যে আলু পটল কিনে খায় তাকে দিতে হবে, যে রিক্সা চালক, যে সিএনজি ড্রাইভার, যে বাসের ড্রাইভার, যে টং দোকান চালায় তাকে দিতে হবে, যে শ্রমিক পোশাক শিল্পে 16 ঘন্টা কাজ করে 10,000 টাকা, 12,000 টাকা, 16,000 টাকা বেতন পায়, তাকে দিতে হবে। গরিব মানুষের উপরে চুষে ফকির করে দেবার একটা বাজেট হচ্ছে এই ট্যাক্স কালেকশনের পরিকল্পনা দেখলে বোঝা যায়। কারণ ব্যবসায়ীরা তো ট্যাক্স দিতে পারবে না, তার রপ্তানি কমে গেছে, সে ব্যবসা করতে পারছে না, ব্যাংকে রিজার্ভ নাই, ব্যাংকে ইনভেস্ট করবার মতো টাকা নাই, ব্যাংকে ডলারের অ্যাকাউন্ট করতে পারছে না। আমরা প্রচুর খবর দেখতে পাচ্ছি যে পণ্য এসে চলে আসছে, ব্যাংক এলসি ক্লিয়ার করতে পারছে না, এখন মামলা মোকদ্দমা চলছে। তো এই বাস্তবতায় সরকার যে প্রায় 50 বিলিয়ন ডলার ট্যাক্স কালেকশনের প্ল্যান করছে, এটা একটা অবাস্তব এবং এটা কখনোই বাস্তবায়িত হবে না। এটা আমাদের সর্বোচ্চ 35 বিলিয়ন হবে, আমরা আবার বাকি টাকা ঋণ করতে হবে, আমরা ঘাটতি বাজেট আবার ঋণ করে আমাদের পরিশোধ করতে হবে। এরপর একটা বড় জিনিস দেখেন যে ট্যাক্স যে আপনি বাড়াচ্ছেন, আপনি কি সেবা বাড়াচ্ছেন? আমাদের কোনো সরকারি অফিসে দপ্তরে কি সেবা বেড়েছে? আমাদের কোনো সরকারি কর্মকর্তা কর্মচারীদের আচার আচরণ কি কোনো সেবা বেড়েছে? হ্যাঁ, সেবা বেড়েছে, সরকারের আমলাদের নিজেদের সুযোগ সুবিধা বেড়েছে। এত যে টাকা পয়সার সমস্যা, তারপর দেখেন ডিসি, এসপি, টিএনওরা নতুন গাড়ি নিচ্ছে, ওর গাড়ি নাই, তার এখন 1 কোটি টাকা দামের জিপ কিনতে হবে, সে 30 লাখ টাকা দামের 40 লাখ টাকা দামের গাড়িতে এখন চড়তে পারবে না।
সরকার তাকে দিচ্ছে। আমলাদের জন্য নতুন নতুন বাড়ি করতেছে, প্লট করতেছে, ফ্ল্যাট কিনতেছে জমিতে, বিভিন্ন জায়গায় জমি অধিগ্রহণ করছে। অপ্রয়োজনীয় কাজ, যেটা কোনো প্রয়োজন ছিল না এই বছর করবার, সেটার জন্য টাকা আছে। কিন্তু আমার গরিব মানুষের জীবনকে সহজ করবার জন্য কোনো টাকা নাই। তারপরে দেখেন যে বাংলাদেশে কর দিতে হয় ন্যূনতম যদি কারো 3.5 লক্ষ টাকা বছরে ইনকাম থাকে, তাহলে সেটা কত টাকা হয়? 30,000 টাকা হয় মাসে। আপনি যদি সরকারের ইনফ্লেশন হিসাব করেন, সরকার বলছে এটা গত 15 মাস থেকে আমাদের ইনফ্লেশন মুদ্রাস্ফীতি হচ্ছে 9%, যদি এটা একটা মিথ্যা কথা, এটা ন্যূনতম 20% উপরে। তো 9% ইনফ্লেশন মানে হচ্ছে গত এক বছরে যার 30,000 টাকা ইনকাম ছিল তার সেখান থেকে আরও 9% টাকা কমে গেছে। এর মানে হচ্ছে কত কি, ধরেন আপনার যদি 3.5 লক্ষ টাকা বছরে ইনকাম থাকে, সেই টাকাটা এখন ধরেন 3,20,000 টাকায় পরিণত হয়েছে, 3,15,000 টাকায় পরিণত হয়েছে। আপনি যদি সেখান থেকে এই ইনফ্লেশনের টাকাটা বাদ দেন, তাহলে এই যে বাস্তবতাটা যে বলা হচ্ছে 3.5 লক্ষ টাকা ইনকাম থাকলে ট্যাক্স দিতে হবে না, আসলে বাস্তবতা কি তাই? আসলে 3,10,000 টাকা ইনকাম আছে, 15,000 টাকা ইনকাম আছে, এমন মানুষদেরকেই ট্যাক্স দিতে হবে। তাহলে ইনফ্লেশন যে আমার টাকাটা খেয়ে ফেলেছে সেইটা পর্যন্ত এখানে সমন্বয় করা হয়নি। এটা ন্যূনতম 4 লাখ টাকা করবার দরকার ছিল এবার, যদি গত বছরের ইনকামটাও আমার থাকতো, সেটা হয়নি। তো আমাকে ট্যাক্সের বোঝা বাড়াচ্ছে, আমার যে ইনকাম কমে গেছে সেটা বিবেচনা করা হয় নাই, এই এক বছরে যে আমার খরচ বেড়েছে সেটাও বিবেচনা করা হয় নাই, কিন্তু আমার উপর একটা করের বোঝা অন্যায্যভাবে চাপিয়ে দিয়েছে। তারপরে দেখেন যে খরচ, আমরা বারবার বলেছি যে বাজেট এই ধরনের একটা সিচুয়েশনে বাংলাদেশের গত 54 বছরের ইতিহাসে আমাদের অর্থনীতি সবচেয়ে নাজুক অবস্থায় আছে। ইভেন যুদ্ধের পরের অর্থনীতিতেও এত বাজে অবস্থা তৈরি হয়নি আমাদের এখন যে বাজে অবস্থা তৈরি হয়ে আছে। এই অবস্থাতে আমাদের দরকার ছিল কৃচ্ছতা সাধন, দরকার ছিল আমার খরচ কমানো, দরকার ছিল আমাদের ন্যূনতম প্রয়োজনীয় কাজগুলো করবার দরকার ছিল। এর মধ্যেও দেখলাম যে প্রায় এডিপি প্ল্যান করেছে, প্রায় 1300 প্রকল্প হাতে নিয়েছে, যার অধিকাংশ আনসাস্টেইনেবল, দরকার নাই আমার। কোনো প্রকল্প আছে আপনার গত 10 বছর ধরে চলছে, টাকা খরচ করা হয়েছে, প্রকল্পটা প্রায় 300-350 প্রকল্প গত 2 সপ্তাহে বাতিল করে দিয়েছে সরকার। তো টাকাগুলো খরচ করলো, জবাবদিহিতা কোথায়? আমার কাছে টাকা নাই, তাহলে আমি কেন ঋণ করে এত ঘি খাবো? আমি কেন আমার ন্যূনতম যে উপার্জন আছে সেই 32-35 বিলিয়ন ডলারের ভিতরে খরচ করছি না? আপনি আরও 5 বিলিয়ন কর্য করেন, 15 বিলিয়ন কর্য করেন, কিন্তু আপনি 30-35 বিলিয়ন এক্সট্রা কর্য করবার চিন্তা করছেন। তাহলে এইভাবে যে উন্নয়ন প্রকল্পের নামে আমাদেরকে একটা ঋণের জালে যে আবদ্ধ করছে আমাদের ভবিষ্যৎকে, নতুন প্রজন্মকে, এবং যে সন্তানের এখনও জন্ম হয় নাই তাকে পর্যন্ত একটা ঋণের জালে আবদ্ধ করে ফেলছে এই বাজেটের যে ডামি বাজেট এবং ডামি সরকার। তাই আমরা বারবার বলেছি যে একটা অগণতান্ত্রিক, অনির্বাচিত, দখলদার সরকারের পক্ষে কখনো দেশের মানুষের কল্যাণ বিবেচনা করে কোনো বাজেট দেয়া সম্ভব না। শুধু দেখেন খরচের খাতগুলো দেখেন, বাজেটের শতাংশের হিসাবে যে আপনার যদি 100 টাকা থাকে, আমাদের 15 টাকা চলে যাবে শুধু সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন দিতে। অথচ এর আগে আমি বলেছি যে এটা আমাদের যে কর্মকর্তা কর্মচারীর সংখ্যা আছে এটার 1/10 দিয়ে আপনি বাংলাদেশ রাষ্ট্রকে চালাতে পারবেন। যেখানে আমার প্রায় 13-14 লক্ষ কর্মকর্তা কর্মচারী আছে, এটা আপনি 2 লক্ষ কর্মকর্তা কর্মচারী দিয়ে এই রাষ্ট্র চালানো সম্ভব। তাহলে আপনি কেন 14 লক্ষ কর্মকর্তা কর্মচারীকে বেতন দিচ্ছেন? যে ডিপার্টমেন্টে একজন কর্মকর্তাকে দিয়ে চালানো যায় সেখানে কেন আপনি 10 জন কর্মকর্তার বেতন দিচ্ছেন, তাকে গাড়ি দিচ্ছেন, তাকে প্লট দিচ্ছেন, ফ্ল্যাট দিচ্ছেন, সুযোগ সুবিধা দিচ্ছেন? রাষ্ট্রের টাকা না, এগুলো করের টাকা না? তো খরচ কমানোর মানে মাতব্বরি করার, ফাত্রামি করার, উন্নয়নের নামে লুটপাট করবার কোনো কমতি আমরা এই বাজেটে দেখতে পাচ্ছি না। লোন ডিফল্টার দেখেন, এই যে 5.5 লক্ষ কোটি টাকা ঋণ খেলাপি আছে, প্রায় 55 বিলিয়ন ডলার ব্যাংক খালি হয়ে গেছে, বিনিয়োগ হচ্ছে না এই কারণে। সেই টাকা উঠানোর কোনো পরিকল্পনা আমরা বাজেটে দেখলাম না। বিনিয়োগ আকৃষ্ট করবার মতো কোনো পরিকল্পনা দেখলাম না, দেশি হোক বিদেশি হোক। দেশি বিনিয়োগ তো সুযোগ নাই, আপনার ব্যাংকে টাকা নাই যে বিনিয়োগ করবেন, বিনিয়োগের জন্য যে টাকা দেবে সেটা সুযোগ নাই। ইম্পোর্ট করবার মতো, এলসি খোলবার মতো ডলার নাই, তাহলে আমার দেশে বিনিয়োগ হবে কোত্থেকে?
বিনিয়োগ না হইলে, যদি আপনার কোম্পানি না হয়, শিল্প কারখানা তৈরি না হয়, তাহলে চাকরি তৈরি হবে কিভাবে? আমার যুব সমাজের এমপ্লয়মেন্ট তৈরি হবে কোত্থেকে? সেটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই। তাহলে পুরো বাজেট জুড়ে দেখলাম IMF-এর পরামর্শ আর একটা সুবিধাভোগী মাফিয়া চক্রকে টার্গেট করে কিভাবে অন্যায্য করের চক্র তৈরি করা যায়, যে গরিব মানুষ কর দিয়ে বড়লোকদেরকে আরও বড়লোক করবে। এই প্রসেসের বাজেটটা আমরা দেখতে পাচ্ছি, যেটার মধ্যে জনগণ অনুপস্থিত। অতএব এই দামি বাজেটের সুবিধাভোগী একমাত্র ব্যক্তি হচ্ছে আমাদের এই সকল এসালম, বেক্সিমকো, সামিট গ্রুপ, বসুন্ধরা, তারপরে ইউনাইটেড থেকে শুরু করে যারা খাবারের ব্যবসা করে, বিদেশ থেকে খাদ্যপণ্য আমদানি করে, এই কোম্পানিগুলো। IMF-এর সুবিধা হবে, তারা লোন দিবে এমন একটা দেশকে, তারা জানে যেন এই দেশটা আমাদের সুদটা ফেরত দিতে পারে। লস কাদের? এই বাজেটের মধ্য দিয়ে পুরো দেশবাসীর লস। এই বাজেটে পুরো 20 কোটি মানুষের ভবিষ্যৎকে চুরি করা হয়েছে আর বর্তমানকে পণ্ড করে দেওয়া হয়েছে। ভোগান্তি ছাড়া এই বাজেট থেকে আমার আপনার সাধারণ মানুষের পাবার মতো কিছু নাই। তাই আমরা বাজেটকে প্রত্যাখ্যান করেছি। আমরা বারবার বলেছি যে একটা অগণতান্ত্রিক সরকারের বাজেট দেবার, জনগণ থেকে ট্যাক্স ভ্যাট উত্তোলন করবার এবং খরচ করবার কোনো অধিকার নাই। এটা একটা অবৈধ কাজ করছে তারা, সাংবিধানিকভাবে এবং ডেমোক্রেটিক প্রিন্সিপাল মোতাবেক। তো বাজেটের এই রিয়াকশনের পরে আপনারা জানেন যে বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ খাত হচ্ছে স্বাস্থ্য বিষয়ক, শিক্ষা এবং সেবা। ডেঙ্গুর আক্রমণ চলছে আপনারা জানেন। তারপরে হচ্ছে বিভিন্ন অঞ্চলে বন্যা হচ্ছে। এই যখন ভাসমান যে মানুষগুলো আছে এবং এই অঞ্চলগুলোতে উপজেলা স্বাস্থ্যকেন্দ্র যেগুলো আছে সেগুলো পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে। বাংলাদেশে যে সকল ডাক্তাররা বিশেষজ্ঞ ডাক্তার হবার জন্য গবেষণা করছেন, পোস্ট গ্র্যাজুয়েট রিসার্চ বলে, তারা আন্দোলন করেছেন মাসের পর মাস তাদের ভাতাটা 15,000 থেকে 25,000 করার। যেটা 30,000 টাকা ছিল সেটা 50,000 টাকা করবার, কিন্তু সেটা করা হচ্ছে না।